দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার সংগঠনের গাজা প্রধান খলিল আল হাইয়া এক ভিডিও বিবৃতিতে শনিবারের হামলায় রায়েদ সাদের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি আরও দাবি করেন, এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল ফের যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। গত 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও প্রায় 800 বার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন শিশুসহ অন্তত 386 জন। সবশেষ শনিবার গাজা নগরীর পাশে এক হামলায় রায়েদ সাদ সহ 5 জন নিহত হয়েছেন। আহত হন আরও অন্তত 25 জন। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের একটি উৎসবে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। আহত হন আরও অন্তত 40 জন। নিহতদের মধ্যে 10 বছর বয়সী কন্যা শিশুও রয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে বাবা ও ছেলেকে চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ। বাবা 50 বছরের সাজিদ আকরাম নিহত হয়েছেন, আর ছেলে 24 বছরের নাভিদ আকরামের অবস্থা আশঙ্কাজনক। এই হামলাকে অস্ট্রেলিয়ায় গত 30 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যা দেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী 50 বছর বয়সী বাবা ঘটনাস্থলেই নিহত হন, আর তার 24 বছর বয়সী ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। অস্ট্রেলিয়ায় হামলার পর নিউ ইয়র্ক, বার্লিন ও লন্ডন সহ বিশ্বের বিভিন্ন শহরে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান ও উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে সমঝোতার অংশ হিসেবে ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে ইউক্রেন, এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, ন্যাটোতে যোগদানের পরিবর্তে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা গ্রহণে সম্মত হয়েছে ইউক্রেন। হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, শুরু থেকেই ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া আকাঙ্ক্ষা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি মিত্র দেশ এই লক্ষ্যে সমর্থন দেয়নি। এই সিদ্ধান্তকে ইউক্রেনের একটি বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ন্যাটোতে যোগদানের ইচ্ছা ছাড়লেও রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে নন জেলেনস্কি। কলম্বিয়ার উত্তরাঞ্চলে স্কুল বাস খাদে পড়ে অন্তত 17 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার উত্তরাঞ্চলের আন্তিওকিয়া বিভাগে এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আন্তিওকিয়া বিভাগের গভর্নর জানিয়েছেন, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেডেলিনের দিকে যাচ্ছিল। বাসটিতে স্কুলের শিক্ষার্থী সহ অন্তত 45 জন যাত্রী ছিলেন। গভর্নর জানান, শিক্ষার্থীরা সমুদ্র সৈকতে তাদের গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফিরছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী বাসটি প্রায় 80 মিটার গভীর খাদে পড়ে যায়। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চলমান রেখেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এক সপ্তাহে দেশটিতে অন্তত 19,576 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে 12,365 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায়, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে গত 4 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত এসব অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় 1,418 জনকে গ্রেপ্তার করা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ার 57%, ইয়েমেনের 41% এবং অন্যান্য দেশের 2% নাগরিক রয়েছেন। এতে বলা হয়, বর্তমানে দেশটিতে 30,427 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে 28,718 পুরুষ এবং 1,709 নারী। দীর্ঘ 6 বছর পর জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ওপেকভুক্ত দেশ ইরান। নতুন ব্যবস্থায় তেলের দাম 3টি স্তরে ভাগ করা হয়েছে। গত শনিবার থেকেই দেশটিতে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে।
নতুন ব্যবস্থা অনুযায়ী প্রতি মাসে প্রথম 60 লিটার পেট্রোল আগের মতো ভর্তুকি মূল্যে 15,000 রিয়াল দরে বিক্রি হবে। এরপর 100 লিটার পর্যন্ত পেট্রোলের দাম হবে 30,000 রিয়াল, আর তার বেশি কিনতে হলে প্রতি লিটারে 50,000 রিয়াল দাম গুনতে হবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী 2022 সালে রাশিয়ার পর ইরান বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ জ্বালানি ভর্তুকি প্রদান করেছে, যা প্রায় $52 বিলিয়ন। বিশেষজ্ঞদের আশঙ্কা, পেট্রোলের দাম বাড়লে দেশটিতে মূল্যস্ফীতি বাড়তে পারে। এই ঘোষণার পর কিছু স্থানে সতর্ক অবস্থানে ছিল পুলিশ, তবুও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে 2019 সালে হঠাৎ করে দাম বৃদ্ধির ফলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে কমপক্ষে 300 জনেরও বেশি লোক প্রাণ হারান। চলতি শীত মৌসুমে ভারতের দিল্লির বায়ু দূষণ ভয়াবহ রূপ নিয়েছে, ফলে শ্বাসকষ্টে ভুগছে অসংখ্য মানুষ। এর মধ্যে শিশুর সংখ্যা বেশি। দূষণ নিয়ন্ত্রণে সম্প্রতি মেঘের মধ্যে রাসায়নিক ছড়িয়ে বৃষ্টি ঝরানোর চেষ্টা চালানো হলেও তাতে কাজ হয়নি। এক দশক ধরে দিল্লি বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষে উঠে আসছে। শীতকাল শুরু হওয়ায় আবারও ভয়াবহ রূপ নিয়েছে শহরটির বায়ু দূষণের মাত্রা। কয়েক সপ্তাহ ধরেই দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ AQI বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা সীমার 20 গুণেরও বেশি অবস্থায় রয়েছে। দিন দিন দিল্লির বাতাস এতটাই খারাপ হয়ে উঠেছে যে 2022 থেকে 2024 সালে শহরের 6টি প্রধান সরকারি হাসপাতালে তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 2 লাখের মতো। এমনটাই জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। 2022 সালে তীব্র শ্বাসকষ্টে 67,054 জন আক্রান্ত হওয়ার তথ্য এই 6 হাসপাতালে নথিভুক্ত হয়েছে। 2023 সালে এই সংখ্যা ছিল 69,293 এবং 2024 সালে 68,411। গ্লোবাল বার্ডেন অফ ডিজিজের গবেষণায় দেখা গিয়েছে 2023 সালে দিল্লিতে যতজনের মৃত্যু হয়েছে তার শতকরা প্রায় 15 ভাগের ক্ষেত্রে দূষিত বায়ুর প্রভাব রয়েছে, অর্থাৎ 7 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে দূষিত বায়ুর কারণে। দিল্লির খারাপ বায়ুর সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে শিশুদের। দূষণ যত বৃদ্ধি পাচ্ছে শিশুদের অসুস্থতা ততই বাড়ছে। দিল্লি জুড়ে হাসপাতালগুলোতে এখন অসুস্থ শিশুর ভিড়। চিকিৎসকরা জানান, অতীতে এই মৌসুমে শতকরা 20 থেকে 30 ভাগ রোগী শ্বাসকষ্টে ভুগত। চলতি বছর তা বেড়ে 50 থেকে 70 ভাগে দাঁড়িয়েছে। শীতে দিল্লির এই ভয়াবহ বায়ু দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে শিল্প কারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, শীতে তাপমাত্রা কমে যাওয়া, বাতাসের গতি কম থাকা এবং ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো। দূষণ নিয়ন্ত্রণে ক্লাউড সিডিং অর্থাৎ মেঘের মধ্যে রাসায়নিক ছড়িয়ে বৃষ্টি ঝরানোর চেষ্টা চালানো হলেও তাতে কাজ হয়নি। 3বার ক্লাউড সিডিং করেও নামানো যায়নি বৃষ্টি। গত 1 দশকে শীতকালে বহুবার দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI 400-র উপরে চলে গেছে। এটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, দূষণের এই মাত্রা সুস্থ মানুষের জন্য ক্ষতিকর, আর আগে থেকেই অসুস্থ রয়েছেন এমন মানুষের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।